বরাক দর্পণ স্টুডিও। ঢালাই বিধায়ক মাননীয় মিহিরকান্তি সোম মহাশয় এবং নিহার রঞ্জন দাস মহাশয় উপস্থিত হয়েছেন। প্রাক্তন জেলার সভাপতি মাননীয় উদয় শঙ্কর গোস্বামী মহাশয় উপস্থিত আছেন। এখানে আরেকজন প্রাক্তন জেলা সভাপতি মাননীয় বিমলেন্দু রায় মহাশয় উপস্থিত আছেন। অনেক বরিষ্ঠ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। বিভিন্ন সংগঠন থেকে এখানে আসাম গরিব পরিষদ থেকে যিনি সভাপতি উনি উপস্থিত আছেন। আমরা ওনার আজকের যে স্মৃতিচারণ সভা, এই সভায় ওনার জীবনের যে কাজকর্ম বা ভারতীয় জনতা পার্টির জন্য ওনার যে অবদান বা ওনার যে যা করে গেছেন, আমরা যারা অনেকে ওনার সঙ্গে কাজ করেছি, অনেক আমরা ওনার সঙ্গে আমরা বিভিন্নভাবে আমরা জড়িত ছিলাম। আজ উনি আমাদের মধ্যে নেই। আর ওনার জীবন যেভাবে আমাদের দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, একটু আগে কথা বলা হয়েছে উনি নির্বাচনে লড়েছেন, কয়েকবার উনি নির্বাচনে হেরেছেন। অনেক যারা পলিটিক্যাল লিডাররা হারার পর মনোবল নষ্ট হয়ে যায়, কিন্তু গোবিন্দদার ক্ষেত্রে আমি দেখেছি হারার পর ওনার কাজ কন্টিনিউ ছিল। পরের দিন থেকেই উনি বেরিয়ে যেতেন এবং ওনার যে জনসাধারণের সঙ্গে যে সম্পর্ক, এটা চোখে পড়ার মতো ছিল। আমার যতটুকু ওনার সম্বন্ধে জানা, আমার রাজনীতিতে আমি প্রথম যখন শুরু হয়, উনি তখন 88 ইংরাজি হবে, প্রথম উনি আমার বাড়ির সামনে একটি সভা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। আর এই সভাতে তখন আমাদের বয়স খুব কম ছিল, তখন সংখ্যা খুব কম ছিল। আর এই অল্প সংখ্যক মানুষকে নিয়ে যেভাবে উনি সভা করেছিলেন, তখন অনেক ব্যক্তিরা ছিল যারা আমার মনে আছে যে আমরা সভা করার পর আমাকে বলা হয়েছিল যে কিসের সভা করেছ, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কিছু আছে নাকি, আসামে কিছু আছে নাকি। তো সেই কথাগুলা এখনো মনে হয় যে উনি তখনের দিনের যে রাজনীতি করে এসছেন, ধীরে ধীরে দলকে যেভাবে তৃণমূল স্তরে পৌঁছে দিয়েছেন। আর আমার মনে আছে যে ওনার সঙ্গে অনেকবারই আমার একসাথে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এবং আমি ওনার সঙ্গে ছিলাম। মানুষ ছিলেন একদম অন্যরকম, আমি বলবো। কোনো ক্ষেত্রে উনি আমাদেরকে বুঝাতেন সবসময়। আমরাও যখন কোনো সময় মনে রাগ করতাম, উনি বুঝিয়ে বলতেন যেটা এইভাবে নয়, এইভাবে করো।
উনার জীবনের যে আদর্শ আমরা মনে করি যে এই আদর্শ আমরা পেয়েছি। আমার একটা কথা উনার খুব মনে পড়ে, উনি যখন 98 ইংরেজিতে উনি যখন মন্ত্রী হয়েছিলেন, আর তখন উনি টেলিকম মিনিস্টার ছিলেন। আর এই মন্ত্রিত্ব থাকার সময় কাছাড়ে আমরা দেখছি যে যেভাবে টেলিকমের টাওয়ার হয়েছিল কিছু, তো উনি স্বাধীনবাজারে একটি প্রথম টাওয়ার দিয়েছিলেন আমাদের এলাকায়। তখন ওনাকে আমি সার্কিট হাউসে এসে প্রশ্ন করেছিলাম যে দাদা, আমরা তো এত কাজ করলাম, আমাদের এখানে এত ভোট দিলাম, কিন্তু আমাদের পালংঘাটে টাওয়ারটা নাই কেন? একটু রাগ হয়েছিল। তখন উনি আমাকে বললেন, মনে মনে একটু উনি, তখন আমার কথাটা পুরো মনে আছে, তখন পরিমলদাও ছিল, অজিতদা ছিল, উনি আজকে নেই। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে দেখ, এখানে আমাদের কৃপানারায়ণ রায় আছে, যিনি সংঘের স্বয়ংসেবক, ওনার কথা রক্ষার্থে প্রথম ওনাদেরকে টাওয়ারটা দিয়েছে। আর সেটা ওই অঞ্চলের মানুষের টেলিকম যোগাযোগ কম ছিল, বা ওদের দিকে কোনো সম্পর্ক ছিল না, ভোটের রাজনীতি নয়, ওই অঞ্চলের সুবিধার্থে আমি দিয়েছি। আর সঙ্গে সঙ্গে উনি আমাকে বললেন যে তুই বস, এক কাপ চা খা। চা খাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে জিএম ছিল, এজিএম মিশ্র বলে এক লোক ছিল, আমার মনে আছে, ওনাকে ডেকে এনে বললেন যে এখন তুমি পালংঘাটের নামটা লিখো। আর 3 দিন পর দেখলাম যে পালংঘাটে একটি টেলিকম টাওয়ার স্যাংশন হয়ে গেল। এই যে কাজের যে মূল্যায়ন, আমি মনে করি যে বিপ্লব যদি বরাক উপত্যকায় যদি এনে থাকেন, টেলিকমের যে বিপ্লব আমাদের মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ মহাশয় করেছেন। তো এই কাজের একটা এক্সাম্পল বললাম, যে মানে কার্যকর্তার প্রতি যে ওনার যে টান ছিল, যে ওনার যে মনের ভালোবাসা ছিল, বা ওনার যে কাজ করার যে ক্ষমতা ছিল, সেটা আমরা অন্য কারোর থেকে সেটা আমরা পাই না। খুব কষ্ট হয় আমাদের। আর যার প্রেরণায় বা আদর্শে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি করছি, কোনোদিন ওনার মুখ থেকে আমরা পাইনি যে দলের কোনো নেতৃবৃন্দর বিরুদ্ধে কিছু কথা বলা, বা দলের কোনো কার্যকর্তাকে ভালো করে মানে কোনো অন্য কাছে নিন্দা করা, বা কোনো ওনার তার মুখ থেকে কোনো দলের কার্যকর্তার যদি কোনো অসুবিধা হতো, উনি যেভাবে কথা শুনতেন এবং তার কাজ করতেন, আর ওনার কাজের মূল্যায়নে আজকের দিনে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টি আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি অনেক বক্তা আছে, সবাই বলবেন, আমি সংক্ষেপে 2টা কথা বললাম। আর আমি ওনার আজকের এই স্মৃতিচারণ সভায়, আমরা জানি আমার ওনার প্রতি অনেক কষ্ট হচ্ছে যে আমরা ওনাকে আজকে নেই। ওনার কোনো সময় ওনার কাছে যখন যেতাম, পুরনো কথা ওনার থেকে শুনতাম। একদিন আমাদের সঙ্গে গল্প করে বললেন যে রূপম, তোরার এখানে যখন আমি গেছি, কিরম গেছি জানোস? বললাম দাদা কই? সাইকেলে করে যেতাম, কোথায় ধলাই, কোথায় নরসিংপুর, কোথায় থাকবো, বেরিয়ে যেতাম, কখন আসতাম বাড়ির মানুষ কেউ জানতো না। কোনখানে এক রাত্র থাকতাম, এইভাবে আমি তোমাদের এলাকায় তখনের দিনে রাস্তাঘাটের অবস্থা কি ছিল আপনারা জানেন। এই সাইকেলে করে উনি যে ব্যক্তি ধলাই, পালংঘাট, নরসিংপুর গিয়েছেন সংগঠনের কাজে, সেটা আমাদের কাছে অনেক
বড় একটা এক্সাম্পল যে আমরা দল করি, দলের জন্য যারা দিনে রাত্র পরিশ্রম করে দলকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, আমি ওনার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করি। এবং উনি যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে সৎ নিষ্ঠা রাজনীতি করা, সেই রাজনীতিতে বিশ্বাস করে আজকে আমরা কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে আজকেও আমরা একটা মোটর সাইকেল রোড সেফটি নিয়ে একটি মোটর সাইকেল র্যালি হচ্ছে। এটাই কার্যক্রম আমরা সকালে ছিল। তো আমাদের সাংসদ মধ্যে কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। তো ওনার স্মৃতিতে আমি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে মাননীয় গোবিন্দ দাস সম্বন্ধে দু চারটা কথা আপনাকে রাখলাম আপনাদের সম্মুখে। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, গতকালকে সংক্রান্তি গেছে, এর মধ্যে আমরা সবাই উপস্থিত হয়েছি। সবাইকে উপস্থিত আসার জন্য অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। ভারত মাতা কি জয়। वशिष्यते ओम शांति शांति शांति। আজকের এই স্মরণ সভায় উপস্থিত সমস্ত মন্ত্রীগণ, বর্তমান এবং প্রাক্তন সমস্ত বিধায়ক, ভারতীয় জনতা পার্টির সব ধরনের কার্যকর্তাবৃন্দ এবং উপস্থিত সজ্জনবৃন্দ, মাতৃমণ্ডলী, আমি বেশি কথা বলবো না, আমার শরীর খুব ভালো নয়। তবু ওনার সম্পর্কে, গোবিন্দ সম্পর্কে দুটা কথা আমি বলব। 1946-এ আসামে সংঘের কাজ প্রথম আরম্ভ হয়। আর তখন একজন প্রচারক এসেছিলেন নাগপুর থেকে, মনোহর গুর্জার। ওনার পোস্টিং ছিল শ্রীহাট্টাতে ছিলেন। এক বছর পরে বিভাজন হয়, আর উনি কয়েকদিন ছিলেন কাছাড়ে, পরে চলে গেলেন। তারপরে গান্ধী হত্যা হয়েছে, সংঘ প্রতিবন্ধ হয়েছে। প্রতিবন্ধের পরে এখানে ঠাকুর রামসিংজি এসছেন, আর উনি আসামের সংঘের আর বিস্তার আরম্ভ করছেন। প্রথম ব্যাচের মধ্যে শ্রদ্ধেয় গোবিন্দ পুরকায়স্থ, উনি ছিলেন তখন 1950-তে। আমি তো 1961-এ আসামে আসছি, আর বরাক ভ্যালিতে আমি অনেক দিন পরে আমি উত্তর আসাম থেকে ব্রহ্মপুত্র উপত্যকাতে এদিকে আসলাম। তাই আমার পরিচয় ওনার এটি পরে আরম্ভ হয়েছে। এখানে আসার পরে গোবিন্দ পুরকায়স্থ এখানে যে সংঘের ভিত্তি নির্মাণ করেছে তা প্রমাণ পেয়েছে। তখনকার কার্যকর্তারা বলেছিলেন যে গোবিন্দ পুরকায়স্থ, রামানন্দ ভট্টাচার্য, আনন্দ ভট্টাচার্য, এই সমস্ত কার্যকর্তা আর কত পরিশ্রম করে সংঘের কাজ করেছেন। সাইকেল চালিয়ে শিলচর থেকে করিমগঞ্জ, বরখোলা সব জায়গায় সাইক্লিং করে গোবিন্দদা আর সংঘের এক একজন কার্যকর্তা, এক একজন ব্যক্তি নির্মাণ করেছেন, সংঘের কাজ বাড়াচ্ছে। সংঘ যা বলবে তা শুনতে প্রস্তুত। যখন কাজ আরম্ভ হয়েছে তখন কোনো প্রচারক ছিল না এখানে। একবার ঠাকুর রামসিংজি শিলচরে আসছিলেন প্রাধ্যপ্রচারক, আর তখন শুনলাম গোবিন্দদা দায়িত্ব ছিল। তো জিজ্ঞেস করছেন রামসিংজি, আমরা প্রচারক কবে পাবো শিলচরে? তখন তো আসামের কাজেই কম ছিল, প্রচারকের সংখ্যা কম ছিল, প্রত্যেক জেলাতে প্রচারকই ছিল না, কিন্তু এখানে কাজও ছিল। জিজ্ঞাসা করি আমরা প্রচারক কবে পাবো? বোধহয় তখন গোবিন্দদা কলেজে আছেন বোধহয়, আমার মনে নাই। তো রামসিংজি বলেছেন, আরে আমি তো আপনাকে প্রচারক ডিক্লেয়ার করে দেবো, কি আছে, আপনি প্রচারক লাগে।
আর রামসিংজির কথা স্বীকার করে উনি প্রচারকের মতনই কাজ করছেন। যদি উনি ঘরে ছিলেন উনি প্রচারকের মতন ফুল টাইম ওয়ার্কার, শুধু চাকরির সময় চাকরি করতেন বাস, এরকম কি উনি ফার্স্ট প্রচারক এখানকার ছিলেন। এমনিতে প্রচারক হিসাবে বীরমোহন দাস ছিলেন, তিনি গোবিন্দপুর কাজ তো রামসিংজি পড়ার সাথে সাথে প্রস্তুত যে কোনো কাজ। আমি শুনলাম এখানে আসার পরে যে যত আমার ডিফিকাল্টি হয়, আমি কাছারে আসার পরে যখন যখন আমার কোনো প্রবলেম হয় কোথায় জিজ্ঞেস করব। ছিলেন তখন কয়েকজন লোক, আমি যেতাম রবীন্দ্রের কাছে। একটা লাস্ট আমার উদাহরণ আছে, 2-1.5 বছর পরে ঘটনা আছে, আগের ঘটনা। গুয়াহাটি থেকে আমাকে বলা হলো যে আসামে যে সংঘ শিক্ষাবর্গ হয়, এই সংঘ শিক্ষাবর্গ কোন বছরে কোথায় তৈরি করা যে কাজ করেছিলেন সেই ব্যক্তি ছিলেন শ্রদ্ধেয় কবীন্দ্র ভূপেস্ত মহাশয়। আমরা ভারতীয় জনতা পার্টির কথা জানি, কিন্তু একটু আগে শ্রদ্ধেয় শশীজি ওনার বক্তব্যে উনি বলেছেন যে 1947-48 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকে যদি কেউ বিস্তার লাভ করেছিলেন সেই ব্যক্তিও শ্রদ্ধেয় কবীন্দ্র ভূপেস্ত মহাশয় ছিলেন। আর আমরা জানি যে সংঘের একজন স্বয়ংসেবক থেকে কিছুদিন প্রচারক জীবন হয়ে যখন উনি শিক্ষকতা করছিলেন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, তার পরবর্তীতে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে, তারপরে যখন 78 সালের ইমার্জেন্সি সময়, 75 সালে ইমার্জেন্সি সময় আসে, জরুরি অবস্থা আসে, সেই সময় কবীন্দ্র ভূপেস্ত ইমার্জেন্সির সময় উনি গ্রেফতারও হয়েছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, জেলে ছিলেন। আর তারপরে ইমার্জেন্সির পরে যখন 77 সালে সমস্ত ভারতবর্ষে নির্বাচন হয়, 78 সালে আসামে যখন বিধানসভা নির্বাচন হয়, আসামে জনতা পার্টির সরকার হবে, শিলচরে জনতা পার্টি জিততে পারবে, এটা একটা সেই সময় একটা কঠিন কাজ ছিল। কিন্তু যখন ওনার কাছে নির্দেশ আসে যে আপনাকে চাকরি ছাড়তে হবে আর ছেড়ে রাজনীতিতে আসতে হবে, বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সেই সময় পর্যন্ত কবীন্দ্র ভূপেস্তজি সামাজিক কাজকর্ম থেকে শুরু করে সংঘের কাজকর্ম, শিক্ষকতা, সামাজিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু সেই সময় পরিবারেরও সেই অবস্থা ছিল না যে চাকরি ছাড়ার পর পরিবার চলতে পারে, এরকমও ব্যবস্থা ছিল না। আর এরকমও ছিল না যে চাকরি ছাড়ে বিধানসভায় দাঁড়ালে আমি জিতে যাব, বিধায়ক হয়ে যাব, এরকমও সম্ভাবনা ছিল না, যেটা আজকের দিনে অনেকে আমরা ভাবি। কিন্তু সেই সময় সেই অবস্থায় উনি চাকরি ছাড়লেন, চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে শিলচর আসনে সেই সময় উনি পরাজিত। আর পরাজিত হওয়ার পর যে আবার চাকরিতে ফিরে যাওয়া বা আবার রাজনীতি ছেড়ে দেওয়া, সেই কাজে উনি যাননি। সেই সময় গোলাপ বর্বরার নেতৃত্বে আসামে সরকার গঠন হয়। চেষ্টা করলেন যে এই এলাকায় কিছু কাজ করা যায় কিনা, এবং সেই সময় যে রাজনীতি সেটা আজকের দিনে আমি আর আলোচনা করতে চাইছি না, আপনারা সবাই জানেন। পরবর্তীতে জনতা পার্টি সরকার ভেঙে যায় সমস্ত ভারতবর্ষে। আর ভেঙে যাওয়ার পর 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার সময় আমার যতটুকু জানা আছে যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় 4, 5, 6 এপ্রিল এই 3 দিন দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে বিস্তৃতভাবে আলোচনা হয় যে আমরা কি করব। যারা জনসংঘ থেকে জনতা পার্টিতে এসেছিলেন এবং জনতা পার্টির সেই ব্যক্তিরা সবাই মিলে চিন্তা করলেন যে আমরা কিভাবে আমরা এগোবো। এবং সেই সময় যখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভারতীয় জনতা পার্টি
নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়। বাজপেয়ীজি সেই দলের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় আমি যতটুকু জানি যে বরাক উপত্যকা থেকে দুজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এক ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ আর দ্বিতীয় ব্যক্তি করিমগঞ্জ থেকে হরিপদ দেব, এই দুজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। আর বাজপেয়ীজি দায়িত্ব নিয়ে উনি মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে ডেকে নিয়েছিলেন এবং ডেকে বলেছিলেন যে আপনি যান, গিয়ে আসামে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম আরম্ভ করুন। আর যখন উনি গুয়াহাটিতে সোজা দিল্লি থেকে গুয়াহাটিতে আসেন, এসে অনেকের সঙ্গে আলোচনা করলেন। সেই সময় যারা জনতা পার্টিতে ছিলেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করেন। অনেকে সেই সময় আসাম আন্দোলন চলছিল সেই সময়, আর অনেকে তখন অনীহা প্রকাশ করেছিলেন যে না, এই ভারতীয় জনতা পার্টি, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলে আমরা সামিল হব না, এরকম অনেক কথা আমরা শুনতে পেরেছি। কিন্তু দলের কাজ উনি গুয়াহাটিতে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করলেন। পরবর্তীতে শিলচরে আসেন। শিলচরে এসে দলের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন এবং আমরা জানি যে একমাত্র কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টি সেই সময় শুধু বরাক উপত্যকা নয়, শুধু আসামে নয়, শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, উত্তর পূর্বাঞ্চল সহ বেঙ্গল, উড়িষ্যা নিয়ে যদি ইস্টার্ন ইন্ডিয়াতে যদি প্রথম ভারতীয় জনতা পার্টির কোনো জেলা কমিটি গঠন হয়, সেই প্রথম জেলা কমিটি শিলচর ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি 1982-তে গঠন হয়েছিল। আর সেই যে তারপর থেকে একবার নয়, হাজারো বার উনি গুয়াহাটিতে যান, আসামে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজকে আরম্ভ করেন। আর কবীন্দ্র পুরকায়স্থের মধ্যে সেই একটা গুণ ছিল যে মানুষের তার প্রতি একটা বিশ্বাস ছিল, যে এই মানুষ নতুন রাজনীতি দল, বাজপেয়ীজির প্রতিও মানুষের সেই বিশ্বাস ছিল। বাজপেয়ীজির দল এবং সেই দলের উত্তর পূর্বাঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন কবীন্দ্র পুরকায়স্থ, এই মানুষ মণ্ডলী ছিল এবং সেই মণ্ডলীর অন্যতম ব্যক্তিত্ব ছিলেন স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থ। এবং আমার স্বর্গীয় পিতৃদেবের একটা গুণ ছিল, যে গুণ হচ্ছে যে উনার সমবয়সী বন্ধুত্ব উনার কম ছিল, উনার থেকে বেশি বয়সের লোকদের সঙ্গে উনার বন্ধু বেশি ছিল। তো 70-এর দশকে প্রায়ই দেখতাম যে কবীন্দ্র জেঠু আমাদের বাড়িতে আসতেন কিংবা অন্যান্য জায়গায় ওনার সঙ্গে দেখা হতো এবং ওনার স্নেহ, ওনার মমতা, ওনার সান্নিধ্য আমি পেয়েছি। এবং মূলত হয়তো উনাকে দেখে আমার স্বর্গীয় পিতৃদেব 70-এর দশকে আমাকে বলেছিলেন যে উনি নিজে কোনোদিন সংঘের শাখায় যাননি, কিন্তু উনি বলতেন যে তোমরা সংঘের শাখায় যাওয়া আরম্ভ করো। এবং আমরা খুব ভাগ্যবান ছিলাম, যে জায়গায় থাকতাম বাড়ির ওয়াল থেকে পেরোলেই যে মাঠটা ছিল, সেই মাঠে শশাঙ্ক ভট্টাচার্যের পরিবারের লোকরা সেই জায়গায় শাখা করাত। এবং সেই 70-এর দশকে শাখা যাওয়ার থেকে আরম্ভ করার থেকে আমি কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে খুব কাছের থেকে দেখেছি। কৌশিক একটু আগে বলেছেন, অটল বিহারী বাজপেয়ী অনেকবার বরাক উপত্যকা এবং বিশেষ করে শিলচরে এসেছেন, থেকেছেন। আসামে 78-এর ইলেকশনের সময় গোলাপ বড়বড়া এসেছিলেন ক্যাম্পেইন করার জন্য, এবং সেই সময় কংগ্রেসের বিরোধী একটা হাওয়া প্রথমবারের মতন পুরো আসামে ছেয়ে গেছিল। এবং ভারতীয় জনতা পার্টি তখন জনতা পার্টি ছিল, সেই জনতা পার্টির নেতৃত্বে আসামে ইলেকশন হয়। পরবর্তীতে 84 ইংরাজি 85 ইংরাজিতে আপনারা অনেকেই জানেন
ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল ফাটক বাজারে, এবং মূলত কবীন্দ্রবাবু টেলিফোন পেয়ে অটল বিহারী বাজপেয়ী কয়েকদিনের মধ্যে শিলচরে এসে পৌঁছেছিলেন এবং ফাটক বাজার পরিদর্শন করতে গেছিলেন। অনেকেই যারা জানেন না তারা হয়তো আজকে স্মরণ করা উচিত যে আধুনিক ফাটক বাজার যদি কোনো নির্মাণ করে থাকে তার পেছনে অটল বিহারী বাজপেয়ী আর স্বর্গীয় কবীন্দ্র পুরকায়স্থের অনেক অবদান ছিল। 89-তে আরেকবার এসেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, এবং এই 3বারই আমি দেখেছি আমাদের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন, এবং তার স্মৃতিচারণ করাতে গেলে সেটা অন্যদিকে চলে যাবে। কবীন্দ্র জেঠুকে যদি আমার বর্ণনা করতে হয় আমার ক্ষুদ্র রাজনীতিক এবং ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়িয়ে, কবীন্দ্র জেঠুকে যদি ডিসক্রাইব করতে হয় তাহলে বলতে হবে সেই সময়ে কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় একজন অসাধারণ সংগঠক ছিলেন, অসাধারণ সংগঠক ছিলেন। যে সংগঠনের সর্বভারতীয় স্তরে কোনো অস্তিত্ব ছিল না, যে সংগঠনের বরাক উপত্যকাতে কোনো অস্তিত্ব ছিল না। কংগ্রেস বললে সবাই কংগ্রেসের সঙ্গেই যেত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজের পেছনে কতজন লোক আছে সেটার দিকে না তাকিয়ে কংগ্রেসের আইডিওলজিক্যালি বিরোধ করার ক্ষমতা। আমি কোনো রাজনীতিবিদ নয়, রিসেন্টলি আমাকে আসাম গণ পরিষদের প্রেসিডেন্ট করা হয়েছে। তবে আমার পারিবারিক দিক থেকে আমার রাজনীতি পরিবারে ছিল। আমার বাবা প্রাক্তন বিধায়ক কাটিগড়ার এক্সএমএলএ আব্দুল হামিদ মজুমদার। আমি যে কথাটা বলবো রাজনীতির ব্যাপারে নয়, আমি একটা কথা বলবো যে কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের সঙ্গে আমার মাননীয় মন্ত্রী যা বলেছেন, আমার প্রাক্তন সাংসদ যা বলেছেন, সব রাজনীতিক বা কোনো অফিসে, পার্লামেন্টে, বিধানসভায় বা কোনো প্রেক্ষাগৃহে বা মিটিং হলের কথা বলেছেন। আমি একটা কথা আপনাদের সঙ্গে তুলে ধরব, উনার সঙ্গে আমার প্রায় 2-3 ঘন্টা কেটেছে গভীর জঙ্গলে। আপনারা চিন্তা করতে পারবেন এই গভীর জঙ্গলে কি হতে পারে। 2011-12 সাল, হয়তো ঠিক সাল আমার মনে নেই, আমি ছিলাম করিমগঞ্জ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর। উনি গিয়েছিলেন বাংলাদেশ বর্ডারের পাতারিয়া রিজার্ভ ফরেস্ট এ এবং বির মধ্যে, যে বাংলাদেশের সীমা নির্ধারণ হচ্ছে, সার্ভে ওয়ার্ক চলছে, কাঁটাতারের বেড়া হচ্ছে দুর্গম জঙ্গলের মধ্যে, এবং জঙ্গলের মধ্যে উনাকে আমি একান্তে পেয়েছি। আমি সৌভাগ্যবান, কোনো ফ্যানের নিচে নয়, কোনো এসি রুমের নয়। উনি বলেছিলেন তখনকার চিফ কনজারভেটরকে যে আমার সঙ্গে একজন অফিসার দিবেন, প্রেফারেবল লোকাল অফিসার। তো আমাকে চিফ কনজারভেটর বললেন যে মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ এমপি মশাই আসবেন বাংলাদেশ বর্ডার পরিদর্শন করতে, আমরা স্থির করেছি মজুমদার তোমাকে যেতে হবে। আমি উনার যাওয়ার 2-3 দিন আগে ঘন ঘন এরিয়া পরিদর্শন করেছি, সব ঠিকঠাক করেছি। আমার মনে আছে উনি 11টা-12টা নাগাদ পাতারিয়া রিজার্ভ এ ফরেস্টের সমস্ত বাউন্ডারি, আমি তখন বলেছি স্যার এত দুর্গম জায়গা আপনাকে তো দেখা তো সম্ভব হবে না। বললেন না না আমি পারবো, আমি তো গাড়ি যাইমু, আর তুমি তোমার গাড়ি লইয়া আগে আগে যাও। তো কী কাজ চলতেছে, কীরকম সার্ভে হচ্ছে, কীরকম তার বেড়া হবে, কতটুকু আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে, কতটুকু জঙ্গল কাটা হবে, ওনাকে আমি খুব বুঝালাম। খুব ধৈর্য সহিত, একবারও বললে না তাড়াতাড়ি করে চলে যায়। প্রায় 3 ঘন্টার মতো উনি গাড়িতে বসেছিলেন, আমরা কাজ করছিলাম, কোনো সময় গাড়িতে নামে পায়চারি করেছেন। তো আমাকে বললেন তোমরা কি এত কষ্ট করো জঙ্গলে এসে? বলে স্যার আমার তো ফরেস্টার চাকরি, দুর্গম জায়গায় তো আমাকে কাজ করতেই হবে। ওনাকে সব বুঝালাম, ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমি কোনো কনফিউশন কিছু হলে তোমাকে ডাকবো। আমি গাড়ির বনেটে ম্যাপগুলো লেখে আমার রেঞ্জার। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি অতি সংক্ষিপ্ত 2-1টি কথা বলছি। আমি বসে বসে বক্তব্য শুনছিলাম যে কবীন্দ্রবাবুর স্মৃতিচারণ সভায় যা বলা হচ্ছে, তো আমি একটা কথা সংযোজন করার জন্যই আমি মঞ্চে বিপ্লবের কাছে গিয়ে সময় চেয়ে নিলাম, যেটা আমি সাক্ষী, এবং এখানে চন্দনদেব বসে আছেন। 1998 সনের মধ্যভাগে যখন আমি দিল্লিতে যাই, সেদিন দিল্লিতে কবীন্দ্রবাবুর বাসায় আমি ছিলাম বিকেলবেলা 3টে নাগাদ।
হঠাৎ একটা ফোন আসে। তো ফোন আসে, আমি ফোনটা দৌড়ে গিয়ে রিসিভ করলাম। তো অপরদিকে যিনি ফোন করলেন ওনাকে বললাম, দাদা আপনি কে? উনি বললেন, আমি ডক্টর প্রণয়নাথ চৌধুরী। তো আমি বললাম, দাদা আপনি কবে আইলাই কেন? তাই বললে, আমি আমার মেয়ে তো দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়ে, মেয়েরে দেখতে আসলাম, কিন্তু আজকে একটা খবর তোমার দিলাম। বলে কি তা? যে দিল্লির কালকে বিকালবেলার পত্রিকায় বাইরেছে সদিয়া সৌরাষ্ট্র মার্চ করব। তো তুমি যখন কেন আসো, খুব ভালো হইব। কবীন্দ্রনাথে কও না যে বাজপেয়ীজির সাথে তার এত মিল, তাই যদি এটা বাজপেয়ীজিরে কইয়া শিলচরের সাথে যোগাযোগ করতে পারবেন, এটা বড় মঙ্গল হয়। তাহলে নয় কাজ করুন দাদা, তাই তো আজকে মধ্যপ্রদেশ, আজকে রাত্রেবেলা এই যাবা, কালকে সকালবেলা আপনি আইলে পরে এটা খুব ভালো লাগবে। তখন চন্দনদা দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করার কবীন্দ্রবাবুর কোয়ার্টারেই থাকতো। আমি আর চন্দনদা একই রুমে একই বিছনায় ঘুমাইতাম। তো পরদিন সকালবেলা যখন প্রণয়নাথ চৌধুরী আইলা, আওয়ার পরে তার কোয়ার্টারের পিছন দিকে একটা গেস্ট হাউস আছিল, মধ্যে একটা লোন আছিল, এখানে কয়টা চেয়ার আছিল। আমরা চারজন গিয়া এখানে বয়ার পরে প্রণয় দায় কই, নারায়ণ তুমি কবা ব্যাপারটা কবীন্দ্রদারে বুঝাইয়া। তা বললাম, দাদা আপনি কই না, আপনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো কবিন্দ্র বললো, তোমরা কিতাব তুমি কইয়া সময় নষ্ট করায় খুব কিতাব ব্যাপার। তখন আমি কইলাম যে দেখুন, প্রণয় দায় কইলা যে কালকে বিকালবেলার পেপারও আউট হয়েছে যে ক্যাবিনেট ডিসিশন হয়েছে সদিয়া সৌরাষ্ট্র মার্চ। তো তাই চাইছিলাম যে শিলচর থেকে যদি এটাকে সংযোগ করা যায়। কইলে এই খবর আমার কাছে গেছে, আমি বাজপেয়ীজির সাথে আলাপ করছি, ঠিক আছে তোমরা সান্ত্বনা লাগি আমি আবার বাজপেয়ীজির সাথে আলাপ করলাম। আমার বললা যা ভিতর থেকে গিয়া WLLটা লইয়ায়, যেটা কর্ডলেস ফোন। আমি অ্যাকর্ডিংলি দৌড়িয়া গেলাম, ফোনটা আনলাম। ফোনটা আনার পরে তাই বাজপেয়ীজির সাথে কথা কইলাম। কথা কোয়ার পরে বাজপেয়ীজির সাথে যে কথা হয়েছিল, সামান্য দুইটা কথা তুলিয়া ধরলাম। তাই বাজপেয়ীজি হাসে কইলাম, বাজপেয়ীজি বরাক উপত্যকা সম্বন্ধে আমার যে অনুভূতি বা আমার যে আইডিয়া, আপনার তো তার চেয়ে কম নাই। আমার কিতা চাহিদা, এবং এতটা রাজ্য থেকে একমাত্র মন্ত্রিসভার প্রতিনিধি আমি, আমারে কিতা দিলে এই অঞ্চলের মানুষ খুশি হইব, আপনি আমার থেকে ভালো জানুন। এর লাগে আমি আপনার কাছে কিছু চাওয়ার দিতাম না। তবে মহাসড়কের ব্যাপারে আমার জেলা সভাপতিরও কথাটা কইলা আপনি এই ব্যাপারে ভাবুন। পরবর্তীতে কবীন্দ্রবাবু আবার হাসিয়া কইলা, আজকে বিকাল বেলা দিল্লির পত্রিকা তোমরা পাই সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। এই যে বাজপেয়ীজির প্রতি যে তার একটা সাংঘাতিক সম্পর্ক, এটা স্মরণ করানোর উদ্দেশ্যেই আজকে আমি এই মঞ্চে আমি দাঁড়াইছি। এবং আপনারা সবের হয়তো বা সময় নষ্ট করছে, এর লাগে ক্ষমা চাইয়া নিলাম। এবং কবীন্দ্রবাবুর সম্বন্ধে যদি আমি কইতে লাগে, 1974 ইংরেজি থেকে ননস্টপ তার সাথে এই বিগত দিনে তার মৃত্যুর পরে তার সঙ্গ ছাড়া হয়েছি, তার আগে একদিনের জন্য সঙ্গ ছাড়া হয়েছি না। যেমন আমার প্রিন্সিপাল আসলা তাই, আমি রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র, তাই যখন 74 ইংরেজিতে রামকৃষ্ণ বিদ্যাপীঠে যাই, তখন আমি হায়ার সেকেন্ডারির ছাত্র। আর তখন থেকে আজকে অব্দি আসি। আজকে অত্যন্ত বেদনা ভরা মনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা তর্পণ করিয়া এখানে সবরে আমি আমার শ্রদ্ধা নিবেদন করিয়া ভারতীয় জনতা পার্টির বর্তমানে যা চলছে সবের প্রতি আবদার, প্রত্যেকটা সিট যদি আমরা জিতাইতে পারি, গোবিন্দবাবুর আত্মায় সত্যি করতে ইয়ে পাইব। আমরা দলাদলি কোনো বিভাজন না করিয়া যাতে আমরা প্রত্যেকটা জিতাইতাম পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমার মাফ করবা। ধন্যবাদ। द्वारा आयोजित बीजेपी के प्रेसिडेंट, हमारे आसाम सरकार के मंत्री, उपस्थित बीजेपी के कार्यकर्ता, मंत्रीगण और सभी साथियों को मेरा नमस्कार। जन्म और मृत्यु के बीच का जीवन कैसे जिया, उसका उदाहरण हमारे बीच में कुंज प्रकाश जी है। उन्होंने अपने छोटे से जन्म काल से, जब से उन्होंने होश संभाला तब से RSS संघ करते हुए बीजेपी के पूर्वोत्तर में बीजेपी के जन्मदाता के रूप में उन्होंने इतने कष्ट करके बीजेपी का जो फल हम लोग देख रहे हैं, जो रूप देख रहे हैं, उसके जड़ जिसको बोलते हैं, जिसको नींव बोलते हैं, वो बीजेपी की गोविंद प्रकाश जी है। उनका हमारे बीच से चले जाना हमारे बीजेपी परिवार के लिए नहीं, शिलचर वासियों के लिए भी एक बहुत बड़ी क्षति है।
उनके जैसे व्यक्तित्व को जो आशीर्वाद हमारे समाज को मिला, बीजेपी संस्था को मिला और उनके परिवार को मिला, वो सभी अभी आपने हमारे पूर्व मंत्री से, पूर्व संसद से और आने वाले वक्ताओं से सुना। बार बार उनके बारे में दोहराने की जरूरत नहीं है। उनका नाम बीजेपी की राजनीति में क्षणोक्षरों में लिखा जाएगा। हम उनकी जितने भी सामाजिक, पारिवारिक और राजनीति के काम किए गए उनको याद करते हुए अपनी संस्था को आगे बढ़ाएंगे। उनके प्रति मैं अपनी ओर से, पूरे समाज की ओर से और बीजेपी हमारे फुटनर मर्चेंट्स की ओर से मैं उनकी आत्मा के प्रति श्रद्धांजलि प्रकट करता हूँ और उनके परिवार के प्रति परमपिता परमात्मा से यही प्रार्थना करता हूँ, इतनी शक्ति प्रदान करे कि वो आघात को सहन करते हुए आगे बढ़े। उनकी आत्मा जहाँ भी है वो चिरोत्तर करते हुए मंगल कामना करता हूँ। धन्यवाद। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।